নমস্কার। কলকাতা দূরদর্শন আয়োজিত সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠান শুরু করব একটা গল্প দিয়ে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে এবং সেই সময় ভারত ব্রিটিশ শাসনাধীন। আসানসোলের শিয়ারশোল রাজার স্কুলে পড়ে একটি ছেলে। সামনেই সেকেন্ডারি পরীক্ষা, প্রিটেস্ট দেওয়া হয়ে গেছে। ছেলেটি ঠিক করলো যেসব পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই, ব্রিটিশের থেকে ভারতবর্ষকে মুক্ত করতে হবে এবং তার জন্য চাই অস্ত্রশিক্ষা। অস্ত্রশিক্ষা কী করে করা যায় না, ওই সময় ব্রিটিশরা বেঙ্গলি রেজিমেন্ট তৈরি করে বাঙালি নতুন বা যুবকদের তারা সৈনিক হিসেবে, ভাড়াটে সৈনিক হিসেবে নিয়ে তারা যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছিলেন। ছেলেটি ভাবলো এই হচ্ছে সুযোগ, আমি যাই এখন ব্রিটিশের হয়ে যুদ্ধক্ষেত্রে, অস্ত্রশিক্ষা করে এসে দেশে ফিরে আসবো যখন, এই অস্ত্রশিক্ষা নিয়েই আমি ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করব। ভাবামাত্র কাজ। চলে গেল ছেলেটি করাচিতে। প্রায় 2.5-3 বছর সেখানে কাটালো। মনে রাখতে হবে, ওইখানে থেকে ছেলেটি কিন্তু কাঁধে বন্দুক নিয়ে যুদ্ধ করেনি। তার দায়িত্ব ছিল না যুদ্ধের, তার দায়িত্ব ছিল স্টোরের। কিন্তু তাহলে কি সময় কাটিয়েছে? না। সেই সময়ে বসে ছেলেটি রবীন্দ্রনাথ তখনও পর্যন্ত যা যা গান লিখেছেন তার স্বরলিপি সমেত তুলছেন। কলকাতাতে যে সমস্ত সাহিত্য পত্রপত্রিকাগুলো প্রকাশ পাচ্ছে সেগুলো নিয়ে আসছেন, সেগুলো পড়ছেন। অর্থাৎ নিবিড়ভাবে বাংলা সাহিত্যের চর্চা করছেন। মাফ করবেন, শুধু বাংলা সাহিত্য নয়। সেই তরুণের একটি ডায়েরির পৃষ্ঠা থেকে দেখা যায় যে সেই তরুণ লিখছেন যে এই সময় আমি পড়ব কার্ল মার্কস, এই সময় আমি পড়ব টলস্টয়, এই সময় আমি পড়ব বায়রন। অর্থাৎ একেবারে সময় ধরে ধরে তিনি দেশ বিদেশের সাহিত্য, একই সঙ্গে আবার বিদেশি ভাষা এবং একই সঙ্গে রবীন্দ্র স্বরলিপি চর্চা করছেন। তিনি কে? বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আজকে আমরা আলোচনা করব চেনা অচেনা নজরুল। বিদ্রোহী কবি হিসেবে তো তাকে আমরা সকলেই জানি, কিন্তু নজরুল এমনই এক হীরকখণ্ড, তার এক এক তলে এক এক আলো। তারই কিছু আলোক নিয়ে আজকে আমাদের আলোচনার জন্য এসেছেন দুজন বিশিষ্ট মানুষ। আমার ডান দিকে এসেছেন বিখ্যাত নজরুল গবেষক, প্রাবন্ধিক সুমিতা চক্রবর্তী, সকলেই চেনেন। আমার পাশে রয়েছে আমার বন্ধু, এটা প্রথম পরিচয়, সাংবাদিক এবং প্রাবন্ধিক অর্কদেব। আপনাদের দুজনকেই স্বাগত জানাই। আমি প্রথমে সুমিতাদির কাছে আসি। সুমিতাদি, আমি প্রথমে যে গল্পটি বললাম, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে গেলেন বটে নজরুল, কিন্তু সেখানে গিয়ে তিনি নিবিড়ভাবে পড়াশোনা করলেন। একজন নন ম্যাট্রিক, অর্থাৎ কোট আনকোট নন ম্যাট্রিক ছেলে, সে বিভিন্ন ভাষা শিক্ষা করছে, সঙ্গীত চর্চা করছে, অন্যান্য ভাষা শিখছে। অর্থাৎ রবীন্দ্রনাথের আদর্শ উত্তরাধিকার বলা যেতে পারে। মানে রবীন্দ্রনাথ যেমন স্কুল বিশ্ববিদ্যালয় সেভাবে না গিয়েও তার পড়াশোনার যেমন তার কোনো অন্ত নেই, কাজী নজরুল ইসলামের ক্ষেত্রেও বোধহয় তাই। তিনি সেই অর্থে স্কুল কলেজে বিদ্যালয়ে না গিয়েও তার যে পাঠ তা বোধহয় অপরিসীম। একটুখানি যদি বলেন যে তার পাঠ কীভাবে শুরু হলো এবং তার কতদূর পর্যন্ত তার বিস্তৃতি গিয়েছিল। প্রথম কথাই হচ্ছে, স্কুল কলেজ পড়ার সঙ্গে এবং ডিগ্রির সঙ্গে লেখাপড়ার কোনোই সম্পর্ক নেই। লেখাপড়া এই স্কুল কলেজে না পড়লেও হয়, এবং নিজে যদি পড়বার আগ্রহ থাকে তাহলে সেটা হয়। ছেলেবেলা থেকেই নজরুল ইসলাম, মনে রাখতে হবে, তিনি কাজী পরিবারের সন্তান ছিলেন। দারিদ্র ছিল বাড়িতে, কিন্তু তার পিতা ছিলেন মসজিদ মাজারের রক্ষক, মানে সেগুলো দেখাশোনা করতেন। বাড়িতে কিন্তু ধর্মগ্রন্থ পড়বার চল ছিল। তারপরে ছোটবেলায় যখন লেটোর দলে গান করেছেন, তখন লেটোর দলে গান সবসময় রামায়ণ, মহাভারত, পুরাণের যে গল্প, সেই গল্পগুলো থেকে সেগুলো নেওয়া হয়, সেই গানের বিষয়গুলো সেখানে করেছেন। তার মধ্যে ব্যাপারটা হলো এই যে অল্প বয়স তখন, কিন্তু লেখাপড়া সম্পর্কে আমার মনে হয়েছে নজরুল ইসলামের একটা অদ্ভুত ধরনের, আমি একটা শব্দ ব্যবহার করব, শোষণ শক্তি ছিল। অল্প একটুখানি যিনি যদি একটা সুযোগ পেতেন, অল্প একটুখানি যদি মনে হতো, সেটাকে ঘিরে তিনি খুব দ্রুত বিষয়টার ব্যাপ্তিতে পৌঁছতে পারতেন। তারপরে যেমন তুমি বললে যে যুদ্ধক্ষেত্রে না গেলেও সেখানে কাজ করার সময় তিনি শুধু বাংলা পত্রপত্রিকা পড়েছেন তা নয়, তিনি কিন্তু সেই সময় ইউরোপে, এটা বিশ্বযুদ্ধ, তো বিশ্বযুদ্ধ একদিক থেকে বাঙালির কিন্তু যে একটা
একটা মানে চারদিকে যে একটা দেওয়াল, সেই দেওয়াল ভেঙে দিয়েছিল। সেখানে দেশ বিদেশের খবরাখবর আসতো, যুদ্ধের খবর, সাহিত্যের খবর, টলস্টয়, বায়রন পড়া, সে তো রয়েছেই সেখানে। তারপর যখন তিনি ফিরে এলেন, ফিরে এসে তিনি, তার চাকরির সুযোগ ছিল হাবিলদার, কিন্তু চাকরি না নিয়ে তিনি পত্রপত্রিকার সঙ্গে যুক্ত হয়ে গেলেন। সেসব তার জীবনীতে পাওয়া যাবে। কল্লোল পত্রিকা, প্রথমে কল্লোল পত্রিকা ছিল একটা পত্রিকা যেখানে ইউরোপীয় সাহিত্য, ইংল্যান্ড ছাড়া, বাঙালি তো বিদেশি বলতে ইংরেজি বুঝতো তখন, অল্প স্বল্প ফরাসি, কিন্তু তার বাইরে রাশিয়া কিংবা স্ক্যান্ডিনেভীয় যে দেশগুলো, সেই দেশগুলোর সাহিত্য সেখানে পড়া হতো, তা নিয়ে লেখা হতো। সেখান থেকে নজরুলের একটা একটা চেনা সাহিত্য, পাশ্চাত্য সাহিত্য সম্পর্কে একটা জানা হলো। তার সঙ্গে আমি যেটা বলবো, যে তিনি অদ্ভুতভাবে বিভিন্ন রকমের আমাদের যে পুরাণ গ্রন্থ, এই পুরাণ মানে ধর্মগ্রন্থ, পুরাণ ধর্ম নয়, মানে পুরাণের ধর্মের দিকটা তিনি গ্রহণ করেননি, তিনি পুরাণের আখ্যানের দিকটা, পুরাণের ইতিহাসের দিকটা তিনি গ্রহণ করেছিলেন। সেখানে তিনি কোরআন পড়েছেন, বাইবেল পড়েছেন, এবং তিনি রামায়ণ, মহাভারত, পুরাণও পড়েছেন। এবং সেই পাঠের গভীরতা কতটা ছিল, শুধু পড়েছিলেন বললে বোঝা যায় না, সেই পড়াটাকে তিনি কিভাবে তার কবিতায় ব্যবহার করেছেন, কবিতায় প্রয়োগ করেছেন, তার আমি কয়েকটি নিদর্শন এখানে দিতে চাই। সেটা যখন সময় হবে। একটা মাত্র কবিতা, তার বহু বিখ্যাত কবিতা, বহু পঠিত কবিতা বিদ্রোহী, এই শুধু বিদ্রোহী কবিতা সামনে রেখে তিনি এই মানে কোরআন এবং ভারতীয় পুরাণ এবং রামায়ণ মহাভারতের কাহিনী, তার সঙ্গে আরো কিছু ইতিহাসও আছে, কিভাবে কবিতাটির সঙ্গে সংমিশ্রিত করেছিলেন সেই সব উপাদান, সেই বিষয়টা আমি একটু উদাহরণ দিয়ে যদি সময় পাই নিশ্চয়ই বলতে চাই। বেশ। সুমিতাদি প্রাককথনটি করে রাখলেন, অর্থাৎ তার যে পড়াশোনার বিস্তৃতি, তার একটা উপক্রমণিকা তিনি করে দিলেন। অর্ক, তোমার কাছে আসি। বিদ্রোহী কবি হিসাবে নজরুল আমরা চিনি, গীতিকার হিসেবে নজরুল আমরা চিনি, গায়ক নজরুল আমরা চিনি, আরও অনেক অনেক নজরুলকে আমরা চিনি। তুমি তো সাংবাদিক নজরুল, এ কিন্তু অনেক অনালোচিত একটি বিষয়। ওই সময়ে মানে আমি এক্ষুনি ভাবছিলাম অর্ক, যে ধূমকেতু পত্রিকা প্রকাশ পাবে, তার টিজার, এই এখন তো টিজার শব্দটা আমরা খুব ব্যবহার করি, আসিতেছে আনন্দবাজার পত্রিকাতে তার টিজার বেরোচ্ছে। হ্যাঁ, এবং সাংবাদিক হিসেবে প্রথমে তিনি নবযুগ পত্রিকাতে তিনি সাংবাদিকতা করেছেন, পরে যখন তিনি সারথি নাম নিয়ে তিনি যখন ধূমকেতু করছেন, পরবর্তীকালে লাঙল করছেন। সাংবাদিক নজরুলকে তুমি যদি এই সময়ের দিক নিরিখে ভাবো, একজন সাংবাদিক নজরুলকে তুমি কিভাবে দেখছো? বিনোদদা, এটা সত্যি খুবই অনালোচিত, স্বল্প আলোচিত একটা অধ্যায়। কিন্তু নজরুলকে আজ এত বছর পরে সামগ্রিকতায় বিচার করতে গেলে, বিশ্লেষণ করতে গেলে আমাদের বুঝতে হবে যে আমরা এটা অনুভব করতে পারি যে আমাদের কিছু ভুল হয়ে গিয়েছে। আমাদের দেখার, চেনার নিক্তিটা খুব খাপখোপটা খুব ছোট ছিল। সাংবাদিক নজরুল সত্যি একটা পরিব্যাপ্ত বিষয়। মাত্র 10 বছরের সময়, মাত্র 10 বছর, এই সময়টাই তার সাংবাদিকতায় প্রধান যোগদান ছিল। কিন্তু সে সময় তিনি যে ধরনের কাজ করছেন, সেটাকে বাংলার প্রাক স্বাধীনতা যুগের পটভূমির সঙ্গে মিলিয়ে পড়তে হবে। 1920-21 মানে অসহযোগ আন্দোলনের একটা প্রেমাইস তৈরি হচ্ছে, একটা পটভূমিকা তৈরি হচ্ছে। অর্থাৎ গোটা ভারত মেনে নিচ্ছে যে দাবি দেওয়া অধিকার আদায় করেই চলবে, স্বাধীনতা বলে কিছু আসলে অর্জন করা যাবে না, স্বাধীনতা অধরা মাধুরী হয়েই থাকতে হবে। এবং আমরা জানি 1907-এ কংগ্রেস ভেঙে গিয়েছে, আমরা জানি 1903-এ সুরেন্দ্রনাথরা, ব্রহ্মবান্ধব উপাধ্যায়রা সন্ধ্যা পত্রিকার মতো যে আগুন জ্বালা পত্রিকা করছিলেন, মূলত ধরপাকড়, দমন পীড়ন, তার ভয়ে বাঙালি সাংবাদিকতার সেই স্বরটাও কিন্তু স্তিমিত হয়ে এসেছে। সেই যুগে, আমি নবযুগের কথা একটু পরে বলবো, সেই যুগে নজরুল ইসলাম ধূমকেতুর মতো এমন একটা কাগজ বাজারে আনলেন, যেটা ওই বাংলার বিপ্লববাদী চেতনাটাকে 1 দশকের বেশি সময় পর আবার ফিরিয়ে আনলো। কেন বলছি এ কথা? কারণ ধূমকেতুতে বলা হচ্ছে, ধূমকেতুর যে সম্পাদকীয়, সেখানে যে স্বরাজ টরাজ বুঝি না, ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা চাই। এই কথাটা নজরুল কখন বলছেন বিনোদদা? যখন
জানা যাচ্ছে যে তার কয়েক মাস আগে হজরত মোহানিকে গ্রেফতার করা হয়েছে এই পূর্ণ স্বাধীনতা দাবি করার জন্য। নজরুল কিন্তু এর কনসিকুয়েন্স জানতেন এর ফলে জেলযাত্রা হতে পারে, কিন্তু কোথাও কোনো আপোষ করেননি তিনি। নানা রকম ছল কৌশল এগুলি করে ব্রিটিশ পুলিশের সঙ্গে, ব্রিটিশ প্রশাসনের সঙ্গে এক প্রকার লড়াই করে গিয়েছেন। এবং বাংলা বা গোটা ভারতের ইতিহাস পড়তে গেলে আমরা যেমন কতগুলো দিকের দিকে অবশ্যই তাকাবো, যেমন জাতীয়তাবাদ, যেমন মার্ক্সবাদ, সব বা বিপ্লববাদ, নজরুল কিন্তু এই প্রত্যেকটি ধারাকেই আত্মস্থ করেছিলেন। নবযুগ কাগজটিকে আমরা জাতীয়তাবাদের সঙ্গে জুড়ে পড়তে পারি, কেননা সেটার মধ্যে ঈষৎ গান্ধীবাদী ঝোঁক আছে। আবার ধূমকেতু কাগজটিকে আমরা বাংলার বিপ্লববাদের সঙ্গে মিলিয়ে পড়তে পারি। ঠিক এরপরে লাঙল এবং গণবাণী, এই যে কাগজগুলি, সেটা কিন্তু আন্তর্জাতিক যে মার্ক্সবাদ বা কমিউনিজম বলা চলে বা বামপন্থা, তার দিকে ঝুঁকেছিল। ফলে এবং সেটা একটা ব্রডার অ্যাসপেক্ট, আমি বলবো ভারতের যে বিবিধতা, ভারতের যে চরিত্র, ভারতের যে আত্মা, যা ধর্মনিরপেক্ষ, যা বহু মানুষকে নিয়ে, বহু চেতনাকে এক জায়গায় আত্মীকরণ করে, সেই চেতনারই বিস্ফোরণ আমরা নজরুলের কাগজে দেখেছি। এবং সকলে বিস্মিত হয়ে যেতেন নজরুলের চারপাশের, যে কি করে এইরকম একটা হেডলাইন নজরুল করছেন। মুজাফফর আহমেদের লেখায় রয়েছে যে মুচমুচে হেডলাইন করা, আন্তর্জাতিক খবর ধরানো, মেয়েদের জন্য আলাদা জায়গা রাখা, আন্তর্জাতিক খবরের একটা পাতা তৈরি করা, একদিকে দেওয়ালি সংখ্যা করা, অন্যদিকে মহরম সংখ্যা করা। এই যে সম্পাদকের যে গুণাবলীগুলি, যেগুলি নিয়ে আজকে সারা পৃথিবীতে চর্চা হয়, অত কম বয়সে একটি ছেলে এই গুণাবলীগুলি কি করে অর্জন করেছিলেন, সেটা কিন্তু আজ ম্যাজিক। 100 বছর আগে। এবং তুমি যেটা দিয়ে শুরু করেছিলে, যেটা উনি স্বশিক্ষিত ছিলেন, উনি কোথাও কোনো ট্রেনিং নেওয়ার সুযোগ পাননি। এটা আশ্চর্য বিষয়। সুমিতাদি, ও মানে সাংবাদিকতার নজরুলকে যেমন ভাবে ও তুলে ধরলো, আপনার কাছে যেটা প্রথমে আমি প্রশ্ন রেখেছিলাম, যে আপনি উল্লেখ করলেন বিদ্রোহী কবিতা পাঠ করলে বা তার ভেতরে প্রবেশ করলে নজরুলের যে প্রজ্ঞা, মানে তা বোধহয় কিছুটা মানে বোঝা যায়। আপনি একটুখানি যদি বিদ্রোহীর ওপর একটুখানি যদি আলোকপাত করেন, তার মধ্যে তার ভাষা জ্ঞান, তার পুরাণ বা এই যে অন্যান্য যে সমস্ত লোকায়ত যে চর্চা, তার সেখানে কিভাবে প্রতিফলিত হয়েছে, সেটা যদি একটুখানি আমাদের। আমি একদম যেহেতু বিদ্রোহী সবার পড়া আছে বলে আমি মনে করি, কিন্তু পড়া থাকলেই পড়া হয় না। একটা কবিতার প্রত্যেকটা শব্দের মানে এবং সেই শব্দ প্রয়োগের অর্থ যদি না বোঝা যায়, তাহলে কবিতা পড়া হয় না। তিনি এই একটা কবিতার মধ্যে পুরাণ থেকে ব্যবহার করেছেন, আমি মানেগুলো সবগুলো বলার সময় পাবো না। ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি, তাজি বর্রাক আর উচ্চৈশ্রবা বাহন আমার হিম্মত রেশা হেঁকে চলে। বর্রাক স্বর্গের অশ্ব। এটা খুব কম ছেলে মেয়ে আমাকে বলতে পারে, তবু বর্রাকটাই সব থেকে পরিচিত। ইসরাফিল আর জিব্রাইল তো বলতে পারেই না। আর হিন্দু পুরাণ যেটা, সেখান থেকে বিদ্রোহী ভৃগু, পরশুরামের কঠোর কুঠার, ঈশান বিশানে ওঙ্কার, দুর্বাসা খ্যাপা, দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য ইত্যাদি, এরকম অনেক অনেক উদাহরণ আছে। কিন্তু আমি একটা কথা বলবো, আমি 2-3 মিনিটই মাত্র সময় নেব। নিশ্চয়ই। শিবের কথা তার কবিতায় খুব আছে। সব বিদ্রোহী থেকে বলছি, শিবের অনেকগুলি নাম তিনি ব্যবহার করেছেন তার কবিতায়। আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার তিনি ব্যবহার করেছেন। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, আমি ব্যোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর। এখন লক্ষ্য করুন, শিবের 4টে নাম তিনি ব্যবহার করেছেন। এখানে আমি 4টে উদাহরণ দিলাম। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। নটরাজ তার প্রলয় নৃত্য, যখন পৃথিবী ধ্বংস হবে এরকম একটা সম্ভাবনা, তখন তিনি শিব নটরাজের ভূমিকায় আবির্ভূত হন। তারপরে তিনি আরেকটা জায়গায় বলছেন, আমি ব্যোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর। ব্যোমকেশ মানে কি, সেটাও শিবের নাম, কিন্তু আকাশ ব্যাপ্ত যার চুল, শিবের জটা ব্যোমকেশ, আকাশ ব্যাপ্ত চুল। গঙ্গা যখন নেমেছিলেন ভগীরথের সেই আহ্বানে, তখন সেই গঙ্গার স্রোত ধারণ করেছিলেন শিব, তার জটার মধ্যে গঙ্গার একটা স্রোত থেকে গিয়েছিল। এখন বলো, এই যে আমি ব্যোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর, এই পংক্তিতে যদি তিনি লিখতেন আমি নটরাজ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর, তাহলে কি হতো না? নটরাজ কথাটা ব্যবহার করতে হবে প্রলয়ের অনুষঙ্গে,
আর ব্যোমকেশ শব্দটা ব্যবহার করতে হবে গঙ্গোত্রী ধারা যখন গ্রহণ করছেন, তিনি ধারণ করছেন সেই অনুষঙ্গে, এইটাও তিনি জানতেন। আমি একটা উদাহরণ দিলাম, এরকম অনেক অজস্র উদাহরণ আছে। এবং গ্রিক মিথোলজি, অরফিয়াসের অরফিয়াস। বাঁশরি, অন্য একটা কবিতায় বলেছেন প্লুটোর কথা। আবার ভৃগুও আসছে, ভৃগু তো মানে ভারতীয় হ্যাঁ, সবথেকে সব থেকে বেশি। বেশি ব্যবহার করেছেন তিনি। কারণটা হচ্ছে এই যে আমাদের রামায়ণ মহাভারত পুরাণে অনেক গল্প, সেই তুলনায় কোরআনে গল্পের সংখ্যা কম, কম। গল্পের উদাহরণ কম। আর চেঙ্গিস খানের উল্লেখ তো আছেই। আরেকটা কথাও আমি সেখানে বলি, তার কবিতার ক্ষেত্রে যে এই যে ব্যোমকেশধরী বন্ধনহারে, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। আমি খুব ভালো জায়গা থেকে, সাহিত্য একাডেমি নাম করেই বলি, না বলার কি আছে, সাহিত্য একাডেমি থেকে যখন নজরুলের কবিতার অনুবাদ করা হয়েছে, তখন এই বিদ্রোহী কবিতার অনুবাদে যিনি অনুবাদ করেছেন সবগুলোতেই শিব লিখে দিয়েছেন। ইস, তিনি এই ব্যোমকেশ লিখলে একটা টিকা দিতে হবে, সেই টিকা দেবার শ্রমটা তিনি নেননি। নটরাজ লিখলে তার টিকা দিতে হবে, তিনি গ্রহণ করেননি। ফলে সমস্ত কবিতাতে সবগুলোই কিন্তু শিব। সেখানে যিনি গঙ্গার ধারা ধারণ করছেন তিনিও শিব, আর যিনি মানে প্রলয় নাচন নাচছেন তিনিও শিব। তার ফলে কি হলো, নজরুল ইসলামের যে পড়াশোনাটা, সেটা কিন্তু অনুবাদকও সেটা গ্রহণ করলেন না, পাঠকের তো কোনো প্রশ্নই ওঠে না। এই হচ্ছে তার পড়াশোনার লেভেল, আর এই হচ্ছে আজও আমাদের তাকে গ্রহণ করবার স্তর। এখন এটুকুই বললাম, তার বিশ্ব সাহিত্য সম্পর্কে আরো দু একটা কথা যদি পরে বলতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই, মানে যত ভাবি তত বিস্মিত হই যে মানে সময়টা পেতেন কখন। আমি বারবার ভাবি যে এই সবসময় মানে তার যারা সমসাময়িক ব্যক্তি ছিলেন বা তারা বন্ধু বান্ধব, যে কাজীকে পাওয়া খুব কঠিন, এখানে বসে যাচ্ছে, ওখানে গল্প করছে, ওখানে হই হই করছে, তাহলে পড়তেন কখন? মানে ধূমকেতু পত্রিকার যে ম্যানেজার ছিল শান্তিপদ সিংহ, তিনি বলছেন যে কাজীদার জন্য লাইব্রেরিতে বই এনে দিলাম, হ্যাঁ, ফিওডর দস্টয়েভস্কির বই নিয়ে দিলাম, হ্যাঁ, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। দুদিনের মধ্যে ফেরত দিয়ে বললো পরের বই নিয়ে আয়। বলে কাজীদা তুমি পড়ে ফেলেছো? বলে হ্যাঁ, দুদিনের মধ্যে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। বলছে পাতা উল্টে উল্টে জিজ্ঞেস করছি, গড়গড় করে বলে দিচ্ছে। এইরকম ওই যে সুমিতাদি যেটা বললেন না, যে অসম্ভব দ্রুত গভীরতায় প্রবেশ করতে পারতেন, এইটা একটা ম্যাজিক্যাল একটা পাওয়ার ছিল। মানে তুমি তো মূলত যেটা বলো যে মানে 1920 থেকে 1928-29 পর্যন্ত অর্থাৎ গানের জগতে চলে যাওয়ার এই যে 8-10 বছর, এটা মানে তিনি মানব নয় বলে দানব বলা যায়, যে কাজ করেছেন। বলো না, কিছু বলো মতো। এবং তার খ্যাতি, এটাও আমি বলবো, এক্স্যাক্টলি একজন কবি, আমরা একটু এইভাবে ভাবি যে একটা রাষ্ট্র ব্যবস্থা, একটা সিস্টেম একজন কবিকে বাগে আনতে পারছে না। পরাধীন ভারতে ব্রিটিশ পুলিশ কবির পেছনে ফেউ লাগিয়ে দিয়েছে, নজরুল যেখানে যাচ্ছেন সেখানে একজন খোচর যাচ্ছেন। এই জিনিস ভারতবর্ষের ইতিহাসে খুব বেশি ঘটেনি, কিন্তু একটা সময় তটে, একটা দশকে একজন কবির 5টি বই বাজেয়াপ্ত হয়েছে। এ ঘটনা কোথাও ঘটেনি। এবং আমি আরেকটা জিনিস এখানে যোগ করব, আমরা দেখেছি যে কাদিদ যখন লেখা হচ্ছে, তখন লেখক কি করছেন, নিজের নামটা সরিয়ে নিচ্ছেন, যাতে ওই বাস্তিলের পতনের আগে ফ্রান্সে যাতে বিপদে পড়তে না হয়। মানে কে পাবলিশ করছে, কোথা থেকে পাবলিশ হচ্ছে বোঝা যাচ্ছে না। নজরুল কিন্তু এই আলো আধারি খেলাটা করতেন। ধরো আর্য পাবলিশিং থেকে বই প্রকাশ হচ্ছে, কিন্তু প্রকাশক হিসেবে নজরুলের নাম লেখা, অর্থাৎ আর্য পাবলিশিং যে এই বইটা ছাপছে তারা যাতে বিপদে না পড়ে, বিপদটা নিজের ঘাড়ে টেনে নিচ্ছেন। এবং আনন্দময়ীর আগমনের মতো কবিতাটি প্রকাশিত হলে যে বিপদ হতে পারে, নজরুল ইসলাম সেটা 100% জানতেন। হ্যাঁ, এবং তার জন্য আনন্দবাজার পত্রিকা ছাপেনি, সেটাই যথেষ্ট ক্লু ছিল। তাহলে উনি ওটাকে লুকিয়ে রাখতে পারতেন, উনি ওটা মানে প্রথম পাতায় ছেপে দিলেন। এবং এটাও একটা ইন্টারেস্টিং, বলা উচিত, কাগজের সম্পাদকীয় হচ্ছে কবিতায়, আসলে তো ওটা সম্পাদকীয়, এবং প্রথম পাতায় ছাপা হচ্ছে। এবং সেটা হু হু করে, আমরা বিদ্রোহীর ক্ষেত্রেও দেখেছি যে হু হু করে প্রচারিত হয়েছে। সেই সময় তটে হাজারে হাজারে কপি বিক্রি হয়েছে। কবিতার এরম লোকখ্যাতি, ঠিক, আমি সময় নেব না, এইটাও বলার সময় লোভ সামলাতে পারছি না। ধরো ভাঙার গান 100 বছর হলো, কারার এই লৌহ কপাট, আজও বাঙালি যেখানেই বিদ্রোহ বিপ্লব করে সে প্রথমেই কারার ওই লৌহ কপাট গায়। কিন্তু মানে আমি বলছি স্বাধীনতা পাওয়ার আগে 25 বছর এই বইটি তো আসলে ভাঙার গান তো বাজেয়াপ্ত ছিল, মানুষের হাতে তো কোনো বই ছিল না। গানটি সুভাষচন্দ্র, গানটি চিত্তরঞ্জন, আবার গানটি আমরা,
সবাই কিন্তু স্মৃতিতে ধরে রেখেছি। এইরকম একজন গণকবি, পাবলিক ইন্টেলেকচুয়াল ভারতবর্ষ কিন্তু তার ইতিহাসে খুবই রেয়ারেস্ট অফ দ্য রেয়ার এই ঘটনাটা। ঠিক। আমি এটা বলতে চাই। ঠিক, এবং তোমার কথায় আমার মনে পড়লো যে মানে রবীন্দ্রনাথ যখন তার বসন্ত গীতিনাট্য নজরুলকে উৎসর্গ করছে, হ্যাঁ। তখন অমল হোম এবং আরো বেশ কিছু বিদ্বান ব্যক্তি তারা খুব প্রবল আপত্তি তুললেন এবং বললেন তো ওর তো কবিতা হুজুগের কবিতা, হ্যাঁ, যেদিন দেশ স্বাধীন হয়ে যাবে সেদিন ওর কবিতার কোনো মূল্য থাকবে না। রবীন্দ্রনাথ তখন বলছেন যে যে কাব্যের মধ্যে এই সময়ে সমসময়ে প্রস্ফুটিত হয় তা কাব্য নয়, তা মহাকাব্য। এই যে তুমি বললে যে মানে তার লেখার মধ্যে মহাকাব্যের যে এসেন্স সেটা পাচ্ছি। সুমিতাদি, আপনার কাছে আসি, আপনি যেটা তখন বললেন যে তার পড়াশোনার পরিধিতে এবং তার যে ভাষা চর্চা, তার যে এই যে শব্দ প্রয়োগ, যে কখন তিনি ব্যোমকেশ শব্দ ব্যবহার করবেন, কখন তিনি নটরাজ ব্যবহার করবেন, অদ্ভুত বিস্মিত করেছে। হ্যাঁ, হ্যাঁ, এবং বিশ্ব সাহিত্য নিয়ে তার যে পড়াশোনা, যদি এই বিষয়গুলো নিয়ে একটুখানি। বিশ্ব সাহিত্য পড়াশোনা, ক্রাইম এন্ড পানিশমেন্টের কথা বললে, তার বইটির লেখাটির নাম হচ্ছে বর্তমান বিশ্ব সাহিত্য, একটা প্রবন্ধ। এটা প্রাতিকা নামের একটি বার্ষিক সংকলনে প্রকাশিত হয়েছিল, পরে বুলবুল পত্রিকায় পুনর্মুদ্রিত হয়। সেখানে তিনি তো প্রথম দিকে শেলি, তারপরে হুইটম্যান, এদের কথা বলেইছেন। হুইটম্যান থেকে তিনি অনুবাদও করেছেন খানিকটা, এবং সেইখানে আমি একটুখানি কাজী নজরুল ইসলামের লেখা থেকে আমি একটুখানি এখানে উদ্ধৃত করছি। এই নির্বাসনের সাইবেরিয়ায় জন্ম নিল দস্তয়েভস্কির ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। রাসকলনিকভ যেন দস্তয়েভস্কিরই দুঃখের উন্মাদ মূর্তি, সোনিয়া যেন ধর্ষিতা রাশিয়ারই প্রতিমূর্তি। যেদিন রাসকলনিকভ এই বহু পরিচর্যারতা সোনিয়ার পায়ের তলায় পড়ে বলল, আই বাও ডাউন নট টু দি বাট টু সাফারিং হিউম্যানিটি ইন ইউ, সেদিন সমস্ত ধরনের বিস্ময়ে ব্যথায় শিবিরে উঠল। তাহলে একটা দুদিনের মধ্যে একটা উপন্যাস পড়ে তারপর সেটাকে এইভাবে রেফার করছি। এইটাই আমি বলতে চাইছি, এটাকে আমি বলতে চাইছি, আমি যে শব্দটা ব্যবহার করলাম যে শোষণ শক্তি, হ্যাঁ, বড় প্রতিভার হ্যাঁ। এই শোষণ শক্তিটা থাকে। আমরা অনেক কিছুর মধ্যে থেকেও এটা নিতে পারি না, আর তারা অল্প সময়ের মধ্যে তার হাতের কাছে যে উপাদানটা আছে সেখান থেকে তার ভেতরের যে কেন্দ্রীয় শক্তিটা সেটাকে গ্রহণ করতে পারে। এইটা তার লেখায় আমরা বারবার বারবার দেখেছি। এছাড়া আমি অন্য, যদি সময় থাকে আরেকটা কথা বলি, আরবি ফার্সি, এই যে রুমির কবিতা, হাফিজের কবিতা, ওমর খৈয়াম, ওমর খৈয়ামের কবিতা। ওমর খৈয়াম সরাসরি, এটাও আমার পড়তে গিয়ে মনে হয়েছে, ফিটজেরাল্ড করেছেন আর্ধেক নিজের ভাষা। আমি ভালো 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 বলছি। এবং ফিটজেরাল্ডের পর যারা বাংলায় করেছেন সব ফিটজেরাল্ড থেকে করেছেন, তারাও সেখান থেকে খেয়ে নিয়েছেন। কিন্তু কাজী নজরুল ইসলাম তিনি সরাসরি মূলানুগুলো হ্যাঁ, অনেকগুলো মিলবে না। ফিটজেরাল্ড আমাদের যে সংস্কার, ওখান থেকে সেটা মিলবে না। সত্যের কত কাছে, এই যেটা বলে সত্যের কাছাকাছি থাকতে হবে, সত্যের মধ্যে থাকতে হবে, ভয় করলে চলবে না, কোনো ব্যাপারে কোনো ভয় নেই। আর আর যদি সময় থাকে তাহলে পরে আমি একটু অর্ক একদম অন্য একটা বিষয় জিজ্ঞেস করছি। অর্ক, আজকে এই যে ভারতবর্ষ, যে সময়ের ভারতবর্ষের মধ্যে দিয়ে যাচ্ছি, এই সময়ে নজরুল চর্চার প্রাসঙ্গিকতা কি আদৌ আছে? খুব সংক্ষেপে যদি বলো। খুব সংক্ষেপে বলছি, শুধু ভারতবর্ষ নয়, আমাদের মনে রাখতে হবে গোটা পৃথিবীতেই নজরুল চর্চার আবহটা দিন দিন আরো বেশি প্রাসঙ্গিক, পার্টিনেন্ট হয়ে উঠছে। একটা উৎস দিয়ে শুরু করি, যে ওরহান পামুক তার বক্তৃতায় বলেন, তার সাক্ষাৎকারে বলেন যে তার প্রিয় লেখকের নাম নজরুল ইসলাম। ভাবা যায়? হ্যাঁ, এবং আসলে রেজিস্ট্যান্স পোয়েট্রি বলে এই যে কবিতাকে বলা হলো যে কবিতা থাকবে না, সে কবিতার ক্যাটাগরিটা কি, সেটা আসলে রেজিস্ট্যান্স পোয়েট্রি। মানুষের যতদিন প্রতিরোধ থাকবে, মানুষকে যদি প্রতিরোধ করতে হয়, প্রতিরোধের কবিতা, প্রতিরোধের গান থাকবে, গরিব মানুষ পৃথিবীতে থাকবেন। ফলে এই কবিতাটা গরিব, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের, এবং সব থেকে বড় কথা গোটা বিশ্বটাই যখন আমরা দেখছি চরম অসহিষ্ণুতা, চরম পন্থা, দক্ষিণ পন্থা এদিকটায় ঝুঁকে পড়ছে, তখন দেখা যাচ্ছে নজরুল ইসলাম কিন্তু একটা ফিল্টারের কাজ করছেন, একজন গেটকিপারের কাজ করছেন। তিনি হচ্ছেন শেষ দ্বার প্রান্তটা, আমাদের বিবেকের, আমাদের জাতির শেষ আয়ুতটা, যেটাকে ধরে, মানে মন্দির মসজিদ, হিন্দু মুসলিম, এই প্রবন্ধগুলি একটি যুবক লিখছেন, সেই প্রবন্ধটি আজকের পৃথিবীতে সমান প্রাসঙ্গিক। কালা আদমিকে
গুম করে মারা, এই নামে নজরুলের একটি ছোট্ট নিবন্ধ রয়েছে। আমার তো যখন আমরা ইউএসতে দেখলাম একজন পুলিশ একজন কৃষ্ণাঙ্গর গলায় পা দিয়ে তাকে খুন করছে, তাকে শ্বাসরোধ করে মারছে, তখন তো আমার নজরুলের ওই লেখাটা মনে পড়ছে। আমি নিজের কাজেও এটা সবসময় দেখানোর চেষ্টা করেছি। আজ যখন আমরা গ্রেটা থুনবার্গকে নিয়ে এত চর্চা করছি, কেননা তিনি বিশ্ব উষ্ণায়ন নিয়ে কথা বলছেন, 20 বছর বয়সী কাজী নজরুল ইসলাম নবযুগ পত্রিকায় তার নিবন্ধে বিশ্ব উষ্ণায়ন নিয়ে তার আশঙ্কা প্রকাশ করে গোটা একটা নিবন্ধ লিখেছে। ফলে রাজনৈতিক কারণে বলি, সাংস্কৃতিক কারণে বলি, সামগ্রিকভাবে অবক্ষয়ের জায়গা থেকে যদি বলি, তাহলে কিন্তু নজরুল ইসলাম আরো প্রাসঙ্গিক হয়ে উঠে। মানে আজকে যেটা হয়েছে, আমরা সাগরে ডুব দেব ভেবেছিলাম, এখন বুঝতে পারছি যে সময় পেরিয়ে গেছে, কিন্তু আমরা সাগরের তীরে এসে শুধু দাঁড়িয়েছিলাম। কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা কোনোদিন বোধহয় শেষ হবে না। আজকে একটি নুড়ি কুড়িয়েছি মাত্র, পরবর্তীকালে আবার হয়তো আরেকটি নুড়ি কোড়াতে পারবো। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, নজরুল চর্চায় থাকুন। নমস্কার।